আজ আমরা একটা ইন্টারেস্টিং বইয়ের রিভিউ নিয়ে আলোচনা করব অটো রিভোল্টের লেখা রিটেল ডিজাইন। হ্যাঁ, রিটেল ডিজাইন এর ওপর বেশ কিছু ভালো বিশ্লেষণ রিভিউ আমাদের হাতে এসেছে। ঠিক, বইটা তো মূলত রিটেল স্পেস মানে খুচরো ব্যবসার যে জায়গাগুলো হয় সেগুলোর ডিজাইন নিয়ে, ছোট দোকান হোক বা বড় ডিপার্টমেন্টাল স্টোর। একদম। আর রিভিউগুলো বলছে এটা শুধু থিওরি নয়, বেশ প্র্যাকটিক্যাল, ছবি টবি দিয়ে বোঝানো হয়েছে, একটা গাইডলাইনের মতো। তো আজকের আলোচনার লক্ষ্যটা হলো এই রিভিউগুলো থেকে মূল নির্যাসটা বের করা, দোকানের ডিজাইন কিভাবে একজন ক্রেতার অভিজ্ঞতাকে কেনাকাটার মুডটাকে প্রভাবিত করে। আর কোন জিনিসগুলো একটা রিটেল স্পেসকে শুধু দেখতে সুন্দর নয়, সফলও করে তোলে ব্যবসার দিক থেকেও। ঠিক, কখনো কি মনে হয়েছে যে কেন কিছু দোকানে ঢুকলে বেশ ভালো লাগে, খুব স্বচ্ছন্দ লাগে, জিনিস খুঁজে পেতেও সুবিধা হয়? হ্যাঁ, আবার অন্য দোকানে কেমন যেন একটু দিশেহারা লাগে, তাই না? ঠিক তাই। হয়তো এই বইয়ের বিশ্লেষণে এর কিছু উত্তর আছে। তাহলে আসুন এ পর্যালোচনার গভীরে যাই একটু। চলুন। প্রথমেই রিভিউতে একটা দারুণ ব্যাপার চোখে পড়ল। বইটা বলছে দোকানের নকশা লেআউট, তারপর জিনিস সাজানোর ফিক্সচার, আলো, কি ধরনের জিনিস ব্যবহার করা হচ্ছে, এমনকি ব্র্যান্ডের নিজস্ব গল্পটা, এই সব মিলিয়েই কিন্তু কেনাকাটার আসল অভিজ্ঞতাটা তৈরি হয়। একদম। এটা শুধু জিনিস কেনা নয়, তার চেয়েও বেশি কিছু, একটা পুরো অনুভূতি। ঠিক। আর রিভিউ বলছে বইটা শুধু এই উপাদানগুলোর নাম বলেই থেমে যায়নি, এর গঠনটা বেশ গোছানো। শুরুতেই রিটেল ডিজাইনের একেবারে বেসিক বা ভিত্তি নিয়ে কথা বলা হয়েছে। আর্কিটেকচার বা ইন্টেরিয়র ডিজাইনের সাথে সম্পর্কটা কোথায়? হ্যাঁ, বা ব্র্যান্ডিংয়ের সাথেই বা এর যোগসূত্রটা কি। আর সবচেয়ে জরুরি যেটা, ক্রেতার আচরণ। মানুষ দোকানে ঢুকে কিভাবে হাঁটে, কোন দিকে তাকায়, কি দেখে আকৃষ্ট হয়, কেনার পেছনের মনস্তত্ত্ব, এই সব। তার ডিজাইন শুরু করার আগেই ক্রেতাকে বোঝাটা খুব দরকারি। অপরিহার্য। রিভিউ অনুযায়ী এর পরেই আসে স্পেস আর ফ্লোর ব্যাপারটা, স্থান আর চলাচল। স্পেস আর ফ্লো? হ্যাঁ, এটা কিন্তু খুব বাস্তবসম্মত আলোচনা। ধরুন ক্রেতাদের হাঁটার পথটা কেমন হবে, খুব জ্যাম মনে হবে না খোলামেলা লাগবে। আচ্ছা। তারপর ধরুন দৃষ্টিসীমা বা সাইট লাইন্স, দোকানের এক জায়গা থেকে অন্য জায়গা কতটা পরিষ্কার দেখা যাচ্ছে, সেটা কতটা গুরুত্বপূর্ণ। যাতে হারিয়ে না যায় ক্রেতা। ঠিক, বা সহজেই বুঝতে পারে কোথায় কি আছে। আর দোকানকে বিভিন্ন জোনে ভাগ করা, যেমন ঢোকার জায়গা, ফোকাল পয়েন্ট বা মূল আকর্ষণের জায়গা, প্রোডাক্ট যেখানে রাখা, চেকআউট কাউন্টার, এগুলো নিয়েও বেশ বিস্তারিত আলোচনা আছে। আর ব্যবহারিক সুবিধা? হ্যাঁ, ergonomic considerations, শেলফের উচ্চতাটা ঠিক আছে কিনা, কাউন্টারটা ব্যবহার করতে সুবিধে হচ্ছে কিনা, এই সব ছোটখাটো কিন্তু জরুরি বিষয়। এই দৃষ্টিসীমার ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং শোনালো। ক্রেতা যেন সহজেই বুঝতে পারে কোথায় কি আছে, তাই তো? একদম। এর সাথেই জুড়ে আছে ফিক্সচার আর ডিসপ্লে, শেলফ, গন্ডোলা। গন্ডোলা? হ্যাঁ, দোকানের মাঝখানে যে লম্বা ডিসপ্লে ইউনিটগুলো থাকে, আইল্যান্ড ডিসপ্লে, চারদিক খোলা ডিসপ্লে, জানলার ডিসপ্লে, এগুলোর খুঁটিনাটি আলোচনা আছে রিভিউতে। আচ্ছা। বিশেষ করে মডিউলার সিস্টেমের উপর জোর দেওয়া হয়েছে, যে ফিক্সচারগুলো সহজে সরানো যায়, বদলানো যায়। তার ফ্লেক্সিবিলিটি, দোকানদার চাইলেই সজ্জা বদলাতে পারবেন। অবশ্যই। আর এটা আজকাল খুবই জরুরি। ভাবুন, নতুন স্টক এলো বা উৎসবের জন্য সাজ বদলাতে হবে, মডিউলার হলে সুবিধে। ঠিক। এরপরই আলো আর উপকরণের কথা। রিভিউতে বলা হচ্ছে বইটা আলোর স্তরবিন্যাস বা লেয়ারিংয়ের ওপর খুব জোর দিয়েছে। শুধু ঘর আলো করা নয়, আলো দিয়ে একটা পরিবেশ তৈরি করা। ঠিক, অ্যাম্বিয়েন্ট লাইট বা পরিবেশের আলো, আবার নির্দিষ্ট কোনো পণ্যকে ফুটিয়ে তোলার জন্য অ্যাকসেন্ট লাইট, আর যেখানে কর্মীরা কাজ করেন সেখানে দরকার টাস্ক লাইট। তার আলো শুধু দেখার জন্য নয়, ফিলিংস তৈরির জন্য। একদম। এমনকি আলোর রঙের তাপমাত্রা, আলোটা কি একটু হলদেটে উষ্ণ নাকি নীলাভ ঠান্ডা, সেটাও কিন্তু পরিবেশ আর পণ্যের ধারণাকে প্রভাবিত করে। সাথে আছে উপকরণ, দোকানে কি ধরনের মেটেরিয়াল ব্যবহার হচ্ছে, কাঠ, কাঁচ, মেটাল, প্লাস্টিক, সেগুলোর টেক্সচার বা ফিনিশ কেমন, ম্যাট নাকি গ্লসি। এই ছোট ছোট জিনিসগুলো ম্যাটার করে। রিভিউ বলছে এগুলো ক্রেতার মনে পণ্যের দাম বা কোয়ালিটি সম্পর্কে একটা ধারণা তৈরি করে, পারসিভড ভ্যালু। ইন্টারেস্টিং। আর ব্র্যান্ডের গল্পটা, ডিজাইন কিভাবে ব্র্যান্ডের কথা বলে? এখানেই আসে ব্র্যান্ড স্টোরি টেলিংয়ের ধারণা। দোকানের দেয়ালের রং,
গ্রাফিক্স, সাইনবোর্ড, এমনকি হালকা মিউজিক বা গন্ধ, এই সব মিলে ব্র্যান্ডের একটা পরিচিতি, একটা গল্প তৈরি করে। আচ্ছা। রিভিউতে উল্লেখ করা হয়েছে বইটাতে এর অনেক উদাহরণ, মানে কেস স্টাডি আছে, বাস্তব দোকানের ছবি আর বিশ্লেষণ, যা তত্ত্বগুলোকে বুঝতে সাহায্য করে। ওহ, কেস স্টাডি তো খুব কাজের জিনিস। হ্যাঁ, আর শেষে কিছু টেকনিক্যাল বা প্রায়োগিক পরামর্শও আছে, যেমন কতটা জায়গা ছাড়া দরকার হাঁটার জন্য বা মার্চেন্ডাইজিংয়ের কিছু টিপস। যদিও রিভিউতে একটা সতর্কতাও আছে। কি সেটা? কিছু টেকনিক্যাল নিয়মকানুন, যেমন বিল্ডিং কোড, এগুলো অঞ্চলভেদে আলাদা হয় বা পুরনোও হয়ে যেতে পারে, তাই সবসময় লোকাল নিয়ম দেখে নেওয়া ভালো। এখানেই ব্যাপারটা বেশ মজার হয়ে উঠছে। এই যে এতগুলো উপাদানের কথা বললেন রিভিউ থেকে, এগুলোর মধ্যে দিয়ে কয়েকটা মূল আইডিয়া বা থিম যেন বারবার আসছে। যেমন একটা খুব জোরালো ধারণা হলো ক্রেতার জার্নি বা যাত্রাপথটা আসলে ডিজাইন নির্ভর। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। একটা ভালো ডিজাইন ক্রেতাকে সাটলি পথ দেখায়, মানে আস্তে করে গাইড করে, কিন্তু জোর করে না। ঠিক, ডিজাইনটা এমন হবে যেন ক্রেতা নিজে থেকেই পুরো দোকানটা ঘুরে দেখতে চায়। আবিষ্কারের একটা আনন্দ থাকে, যেন তাকে যেন মনে না হয় যে তাকে একটা নির্দিষ্ট পথে হাঁটতে বাধ্য করা হচ্ছে। রিভিউতে আরেকটা বিষয় খুব গুরুত্ব পেয়েছে, দোকানের জানলা আর প্রবেশদ্বার। বলা হচ্ছে এগুলো নাকি ক্রেতার মনে একটা এক্সপেকটেশন বা প্রত্যাশা তৈরি করে। একদম, বাইরে থেকে দেখে ভেতরের জগৎটা কেমন হবে সে সম্পর্কে একটা ধারণা তৈরি হয়। আর এই বাইরের আর ভেতরের মধ্যে একটা মিল থাকাও জরুরি। খুব জরুরি। যা দেখে ঢুকলেন, ভেতরেও যেন সেই রকম বা তার চেয়ে ভালো অভিজ্ঞতা হয়, না হলে কিন্তু ক্রেতার ভালো লাগবে না। আলোর স্তরবিন্যাসের কথা তো আগেই বললেন। রিভিউ জোর দিচ্ছে যে এটা শুধু জিনিস দেখানো নয়, গুরুত্ব তৈরি করারও একটা উপায়, মানে হিরো প্রোডাক্টকে হাইলাইট করা। হ্যাঁ, অ্যাকসেন্ট লাইট দিয়ে, আবার আরামদায়ক পরিবেশের জন্য হয়তো একটু ওয়ার্ম, মানে উষ্ণ অ্যাম্বিয়েন্ট লাইট ব্যবহার করা। আর নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটির ব্যাপারটা, এটাও তো একটা বড় থিম মনে হচ্ছে। অবশ্যই, বিশেষ করে মডিউলার ফিক্সচার আর পরিবর্তনযোগ্য লেআউটের সুবিধা। ভাবুন, একটা দোকানে নতুন কালেকশন এলো বা সেল শুরু হলো, লেআউট যদি ফ্লেক্সিবল হয় তাহলে কম খরচে আর কম সময়েই দোকানটাকে নতুন করে সাজানো যায়। তার মানে ভবিষ্যতের কথা মাথায় রেখে ডিজাইন করা। অনেকটা তাই। আর সবশেষে রিভিউগুলো যে বিষয়টার উপর বারবার জোর দিচ্ছে সেটা হলো ব্র্যান্ড অভিজ্ঞতা। এটা শুধু জিনিস কেনা নয়। একটা সফল রিটেইল স্পেস আসলে ব্র্যান্ডের যে ভ্যালু বা দর্শন, সেটাকে তার স্পেস, তার টাচ, তার ভিজুয়াল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ক্রেতার কাছে পৌঁছে দেয়, একটা সম্পর্ক তৈরি করার মতো। তাহলে এই বইটার মূল শক্তি কোথায়? রিভিউ অনুযায়ী কোন দিকগুলো একে সত্যি কাজের করে তুলেছে? আচ্ছা, এখানে যা আকর্ষণীয় তা হল বইটির শক্তিশালী দিকগুলো। পর্যালোচনার ভিত্তিতে প্রথমেই বলতে হয় এর ভিজুয়াল কোয়ালিটির কথা। প্রচুর হাই কোয়ালিটি ছবি, নকশা, ডায়াগ্রাম, মানে দেখতেই ভালো। হ্যাঁ, এবং এর ফলে জটিল ডিজাইন কনসেপ্টগুলোও খুব সহজে বোঝা যায়। যারা একটু ভিজুয়ালি ভাবেন বা ডিজাইন প্র্যাকটিস করেন তাদের জন্য এটা বিরাট সুবিধার। অর্থাৎ শুধু পড়ার নয়, দেখারও বই। বাজবেন, লাইটিং স্ট্র্যাটেজি কি হবে, এই সব বিষয়ে খুব নির্দিষ্ট পরামর্শ আছে, যা ডিজাইনাররা সরাসরি কাজে লাগাতে পারেন। তার মানে আইডিয়া থেকে অ্যাকশন দুটোতেই হেল্প করে। হ্যাঁ, আর এটাই এর তৃতীয় শক্তি, তত্ত্ব আর প্রয়োগের মধ্যে একটা সুন্দর ব্যালেন্স। কনসেপ্ট বুঝতেও সাহায্য করে, আবার কাজটা কিভাবে করতে হবে সেটারও ধারণা দেয়। আর চতুর্থত, শিক্ষার উপকরণ হিসেবে এর উপযোগিতা। রিভিউয়াররা বলছেন কেস স্টাডি আর উদাহরণগুলো ক্লাসরুমে আলোচনার জন্য বা ছাত্রদের ডিজাইন প্রজেক্টের জন্য দারুণ ইন্সপায়ারিং। সবই তো ভালো ভালো কথা হলো। পর্যালোচনায় কি এর কোনো দুর্বলতা বা লিমিটেশনের কথাও বলা হয়েছে? কারণ কোনো কিছুই তো পারফেক্ট হয় না। অবশ্যই হয়েছে, আর সেগুলো জানা দরকার। যেমন রিভিউতে উল্লেখ করা হয়েছে কিছু টেকনিক্যাল পরামর্শ বা বিল্ডিং কোডের কথা যা বইতে আছে, সেগুলো হয়তো অঞ্চল নির্দিষ্ট। ও আচ্ছা, মানে সব জায়গায় অ্যাপ্লিকেবল নয়। হ্যাঁ, বা হয়তো একটু পুরনোও হতে পারে। যেমন আমেরিকার এডিএ রুলসের কথা থাকতে পারে, যা হয়তো আমাদের এখানে অন্যরকম। তাই যে কোনো প্রজেক্টে লোকাল আর আপ টু ডেট নিয়মকানুন দেখে নেওয়াটা মাস্ট। এটা তো খুব জরুরি পয়েন্ট। আর কিছু? হ্যাঁ, গভীরতার তারতম্যের কথাও বলা হয়েছে। মানে ভিজুয়াল বা স্পেস ডিজাইন নিয়ে যতটা বিস্তারিত আলোচনা, কিছু ডিপ টেকনিক্যাল বিষয়, যেমন যেমন ধরুন HVAC সিস্টেম
মানে হিটিং, ভেন্টিলেশন, এসি বা স্ট্রাকচারাল ডিটেলস কিংবা ধরুন একদম আধুনিক রিটেল অ্যানালিটিক্স। মানে সেলস ডেটা দেখে ডিজাইন বদলানো বা আইওটির ব্যবহার। হ্যাঁ, ওই সেন্সর বা স্মার্ট ডিভাইস দিয়ে ক্রেতার আচরণ বোঝা, এগুলোর উপর আলোচনা রিভিউ অনুযায়ী তুলনামূলকভাবে কম। তার মানে ফোকাসটা মূলত ভিজুয়াল আর স্পেস ডিজাইনে, টেকনিক্যাল বা ডেটা নির্ভর দিকগুলো একটু কম। রিভিউ পড়ে তাই মনে হচ্ছে। আরেকটা বিষয় হলো সময়ের সাথে সাথে কিছু উদাহরণ হয়তো একটু পুরনো মনে হতে পারে। মানে কেস স্টাডিগুলো। হ্যাঁ, বইটা যখন লেখা হয়েছে তখনকার সেরা প্র্যাকটিস হয়তো আজকের দিনে, বিশেষ করে টেকনোলজি বা ওমনি চ্যানেল রিটেলিংয়ের যুগে, যেখানে অনলাইন আর ফিজিক্যাল স্টোর মিলেমিশে যায়, ততটা নতুন নাও লাগতে পারে। আর এটা তো মূলত ডিজাইন বই, তাই না? মার্চেন্ডাইজিং বা দোকান চালানোর সব দিক তো এতে থাকার কথা নয়। ঠিক তাই, রিভিউ পরিষ্কার বলছে এটা মার্চেন্ডাইজিংয়ের কমপ্লিট ম্যানুয়াল নয়। পণ্য কিভাবে সাজাতে হবে, ডিসপ্লে কৌশল কী হবে, এসব নিয়ে আলোচনা থাকলেও ইনভেন্টরি প্ল্যানিং, সাপ্লাই চেইন বা রিটেল অপারেশনের খুঁটিনাটি, সেগুলোর জন্য আলাদা বই বা জ্ঞান লাগবে। হ্যাঁ, ওগুলো এই বইয়ের স্কোপের বাইরে। তাহলে এই সব আলোচনা থেকে বিশেষ করে প্রায়োগিক দিক থেকে আমরা কি নিতে পারি? রিভিউ থেকে পাওয়া কিছু কাজের টিপস যদি বলেন। আচ্ছা, যদি আমরা এটিকে বৃহত্তর চিত্রের সাথে যুক্ত করি, মানে প্র্যাকটিক্যালি কি করা যেতে পারে, তাই তো? রিভিউ থেকে বেশ কিছু কাজের শিক্ষা পাওয়া যায়। একটা খুব ভালো পরামর্শ হলো যে কোনো রিটেল ডিজাইন প্রজেক্ট শুরুর আগে ক্রেতার সম্ভাব্য যাত্রাপথের একটা ম্যাপ মনে মনে এঁকে নেওয়া। ক্রেতার যাত্রাপথ। হ্যাঁ, ভাবুন, একজন ক্রেতা দোকানে ঢুকলেন, প্রবেশ, জিনিস দেখলেন, আবিষ্কার, হয়তো কিছু হাতে নিলেন বা প্রশ্ন করলেন, সম্পৃক্ততা, তারপর কিনলেন, কেনা, এবং বেরিয়ে গেলেন। ডিজাইনারকে এই পুরো পথটা সচেতনভাবে ডিজাইন করতে হবে। বাহ, এটা তো একটা গল্পের মতো শোনালো। ক্রেতার গল্প, যা ডিজাইন দিয়ে লেখা হচ্ছে। অনেকটা তাই। আরেকটা কাজের টিপস হলো একটা স্পষ্ট ফোকাল সিকোয়েন্স ডিজাইন করা, মানে আকর্ষণের একটা ক্রম। সেটা কেমন? ধরুন, জানলার ডিসপ্লে ক্রেতাকে টানবে, প্রবেশদ্বার তাকে ওয়েলকাম করবে, ভেতরে একটা মূল আকর্ষণীয় এলাকা থাকবে যা তাকে আরও ভেতরে নিয়ে যাবে, আর সবশেষে চেকআউট কাউন্টারটাও এমন হবে যেন কেনাকাটার শেষটা ভালো হয়। এই পয়েন্টগুলোকে দৃশ্যমানভাবে আলাদা আর আকর্ষণীয় করতে হবে। আর ফিক্সচারের ব্যাপারে ওই যে নমনীয়তার কথা বলছিলেন। হ্যাঁ, রিভিউ থেকে পাওয়া একটা বড় শিক্ষা হলো যেসব দোকানে প্রোডাক্ট ঘন ঘন বদলায়, যেমন ধরুন পোশাক বা ইলেকট্রনিক্স, সেখানে ফ্লেক্সিবল মডিউলার ফিক্সচার ব্যবহার করাটা বুদ্ধিমানের কাজ। কেন? এতে ভবিষ্যতে পরিবর্তনের খরচ আর সময় দুটোই বাঁচে। বারবার সব ভাঙা গড়ার দরকার হয় না। আলোর ব্যবহার নিয়েও তো কিছু টিপস নিশ্চয়ই আছে। অবশ্যই, আলোর লেয়ারিং ব্যবহার করে প্রোডাক্টের গুরুত্ব বোঝানো, এটা রিভিউয়ের একটা কি পয়েন্ট। কোন প্রোডাক্টগুলো হিরো, সেগুলোকে স্পটলাইট দিন। কিন্তু একটা সতর্কতাও ছিল মনে হয়। হ্যাঁ, রিভিউ সাবধান করছে, আলোর রঙের তাপমাত্রা কিন্তু আসল প্রোডাক্টের রঙের ওপর প্রভাব ফেলতে পারে। তাই ফাইনাল করার আগে প্রোডাক্টের সাথে আলো মিলিয়ে দেখে নেওয়াটা খুব জরুরি। আর চলাচলের পথ, ওই যে ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কির অভিজ্ঞতা। ওটা তো একদমই চলবে না। তাই রিভিউ পরামর্শ দিচ্ছে চলাচলের পথ বা আইলগুলো পরিষ্কার আর যথেষ্ট চওড়া রাখতে হবে। মোড় ঘোরার জায়গাও কমফোর্টেবল হওয়া চাই। একটা মজার কৌশলে উল্লেখ করা হয়েছে, সবচেয়ে আকর্ষণীয় ডিসপ্লেগুলো হয়তো মূল হাঁটার পথ থেকে একটু ভেতরের দিকে রাখা। কেন? যাতে ক্রেতারা সেগুলো দেখতে গিয়ে পুরো দোকানটা একটু ঘুরে দেখেন। এটা এক্সপ্লোর করতে উৎসাহ দেয়। ইন্টারেস্টিং। আর মেটেরিয়াল, দামি আর সস্তা জিনিসের দোকানে কি একই ফিনিশ ব্যবহার করা উচিত? রিভিউ বলছেন না, উপকরণ আর ফিনিশের মাধ্যমে প্রোডাক্টের কোয়ালিটি বা দাম সম্পর্কে একটা ধারণা দেওয়া যায়। যেমন প্রিমিয়াম জিনিসের জন্য হয়তো ম্যাট ফিনিশের ন্যাচারাল মেটেরিয়াল, ভালো কাঠ, পাথর ব্যবহার করলে একটা ক্লাস আসে। আর ফাস্ট ফ্যাশনের জন্য? সে থেমে হয়তো ব্রাইট, গ্লসি, রিফ্লেকটিভ ফিনিশ ব্যবহার করলে একটা ইয়াং, ট্রেন্ডি ভাইব আসে। বোঝা গেল। তাহলে সব মিলিয়ে কাদের জন্য এই বইটা সবচেয়ে বেশি কাজের বলে মনে করছে রিভিউগুলো? পর্যালোচনার ভিত্তিতে বলা যায় বইটা মূলত ইন্টেরিয়র ডিজাইনার আর কমার্শিয়াল স্পেস ডিজাইন নিয়ে যারা কাজ করছেন বা পড়ছেন, মানে আর্কিটেকচার বা ডিজাইনের ছাত্রছাত্রী, তাদের জন্য খুবই কাজের। আর এছাড়াও ভিজুয়াল মার্চেন্ডাইজার যারা দোকানে জিনিস সাজান আর রিটেল ম্যানেজার যারা ডিজাইন প্রক্রিয়ার সাথে যুক্ত, তাদের জন্য বইটা বেশ কার্যকরী। ব্র্যান্ড বা মার্কেটিং টিমের লোকেদের কাজে লাগবে? হ্যাঁ, রিভিউ বলছে তারাও উপকৃত হতে পারেন, বিশেষ করে যারা ফিজিক্যাল স্টোরের এক্সপিরিয়েন্সটা ডিজাইন করেন। আর অবশ্যই শিক্ষাবিদরা যারা ক্লাসরুমে ব্যবহারের জন্য ভালো কেস স্টাডি বা ডিজাইন প্রিন্সিপাল খুঁজছেন,
তাদের জন্য এটা একটা দারুণ রিসোর্স। আর বইটা কিভাবে ব্যবহার করা যেতে পারে, মানে শুধু পড়া ছাড়া? রিভিউতে কিছু আইডিয়া দেয়া হয়েছে, যেমন ছাত্রছাত্রীরা এটা ব্যবহার করে কোনো দোকানের ডিজাইন অ্যানালাইসিস করতে পারে বা নিজেরাই একটা ছোট দোকানের লেআউট ডিজাইন করতে পারে। আর প্রফেশনালরা? তারা হয়তো বইয়ের আইডিয়াগুলো ব্যবহার করে নিজেদের ডিজাইন চেকলিস্ট বানাতে পারেন। লাইটিং ঠিক আছে কিনা, ফ্লো স্মুথ কিনা, ব্র্যান্ডিং ফুটে উঠছে কিনা, এইসব। টিমে কেস স্টাডিগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে, ওই ডিজাইনের ভালো মন্দ কী ছিল। যদি অন্যান্য রিটেল ডিজাইন বইয়ের সাথে তুলনা করা হয়, তাহলে এই বইটার জায়গাটা কোথায়? রিভিউ অনুযায়ী এই বইটা একেবারে চোট ধাঁধানো কফি টেবিল ইন্সপিরেশনাল বই, আবার খুব ড্রাই টেকনিক্যাল ম্যানুয়াল, এই দুয়ের মাঝামাঝি। মানে ব্যালেন্সড। হ্যাঁ, এর মূল ফোকাস হল ভিজুয়াল দিকটা আর স্পেসের অভিজ্ঞতাটা তৈরি করা। রিটেল অপারেশন বা খুব ডিপ টেকনিক্যাল সিস্টেম নিয়ে ততটা বিস্তারিত আলোচনা এতে নেই। তাহলে এর আসল মানেটা কি দাঁড়ালো? সব আলোচনার শেষে বইটা সম্পর্কে রিভিউগুলোর মূল বক্তব্যটা কি? মূল বক্তব্য হল অটো রিভল্টের রিটেল ডিজাইন বইটি রিভিউ অনুযায়ী রিটেল স্পেস আর অভিজ্ঞতা ডিজাইন করার জন্য একটা হাইলি রেকমেন্ডেড বই। এটা ভিজুয়ালি খুব রিচ আর প্র্যাকটিক্যাল গাইড, মানে কাজের বই। হ্যাঁ, যারা এই ফিল্ডে কাজ করেন বা শিখছেন তাদের জন্য আইডিয়া, ইন্সপিরেশন, কেস স্টাডি আর কার্যকরী ডিজাইন প্রিন্সিপালের একটা ভালো প্যাকেজ। চূড়ান্ত রায়, বইটি খুবই সুপারিশযোগ্য, তবে এর লিমিটেশনসগুলো মাথায় রেখে ব্যবহার করতে হবে। এটা একটা দারুণ চিন্তা উস্কে দেয় কিন্তু। আজকের এই আলোচনার পর পরের বার যখন আমরা কোনো দোকানে ঢুকব, তখন কি একটু অন্য চোখে দেখব চারপাশটা? ঠিক তাই, খেয়াল করব কিভাবে দোকানের লেআউটটা আমাদের অজান্তেই কোনো একদিকে যেতে গাইড করছে, বা কিভাবে আলোটা বিশেষ কোনো প্রোডাক্টের দিকে আমাদের চোখ টেনে নিচ্ছে। আমরা কি বুঝতে পারব কিভাবে দোকানের প্রত্যেকটা জিনিস, দেয়ালের রং থেকে মেঝের টাইলস, নীরবে ব্র্যান্ডের গল্প বলছে বা আমাদের কেনার সিদ্ধান্তকে প্রভাবিত করার চেষ্টা করছে? অথবা এটাও ভাবার মতো? হ্যাঁ, বলুন। আলোর রংটা সামান্য অন্যরকম হতো, এই সূক্ষ্ম ডিজাইন এলিমেন্টগুলোর প্রভাব কিন্তু বিরাট। একদম। তবে হ্যাঁ, বাস্তব জগতে কাজ করার সময় রিভিউগুলো যেমনটা বলছে, এই বইয়ের আইডিয়ার সাথে আপ টু ডেট টেকনিক্যাল স্ট্যান্ডার্ড, লোকাল নিয়মকানুন আর রিটেল ব্যবসার এখনকার জ্ঞান, এই সব যোগ করাটা কিন্তু অপরিহার্য। ডিজাইন শুধু সুন্দর হলেই তো চলবে না, তাকে কার্যকরী আর লাভজনকও হতে হবে। খুবই সত্যি কথা।